শুরুতেই যে আপনারা এই যে নিজেদের ভেতরের অন্তর্গত পরিবর্তন আসলে আমরা চাই, আমরা আসলে ভেতরের আমাদের সফটওয়্যারটাকে চেঞ্জ করতে চাই। কারণ আল্লাহ আমাদের প্রত্যেককেই সমান হার্ডওয়্যার দিয়েছে। সফটওয়্যারটাকে যদি পরিবর্তন করে ফেলতে পারি তাহলে আমরা প্রত্যেকেই আসলে গ্রেট প্যারেন্ট হতে পারি। এবং আমরা বিশ্বাস করি আপনাদের এই যে সদিচ্ছা এটি আসলে প্রমাণ করে যে আমরা গ্রেট প্যারেন্ট হব। তো গ্রেট প্যারেন্ট হব, তো প্যারেন্টিং এর শুরুটা হব। প্যারেন্টিং এর শুরু আমরা সাধারণভাবে কি চিন্তা করি যে বাচ্চা বড় হবে, স্কুলে যাবে, কলেজে যাবে, দেন তখন আমরা প্যারেন্টিং এর শুরু হবে। প্যারেন্টস হিসেবে আমাদের তখন কাজ কি হবে সেই দিকটাই আমরা চিন্তা করি। কিন্তু বিজ্ঞান কিন্তু বলছে বিজ্ঞান বলছে যে এই প্যারেন্টিং এর শুরু হবে একজন স্বামী এবং স্ত্রী দাম্পত্য জীবনের শুরুর মধ্য দিয়ে। কিভাবে? সেই সময় তাদের যে স্বপ্ন, তাদের যে চিন্তা, এই চিন্তার মধ্য থেকেই আসলে প্যারেন্টিং এর যাত্রা শুরু হয়েছে। এবং একজন মা যখন সন্তান তার গর্ভে আসে তখন থেকে কিন্তু তার টোটাল প্রক্রিয়া শুরু হয়ে যায়। কেন? সন্তানের মায়ের যে চিন্তার প্রতিফলন, তার যে প্রত্যেকটা চিন্তার তার অনুভূতিতে কিন্তু সাড়া দিচ্ছে। এবং মজার একটি গবেষণা হচ্ছে এখনকার সময় যে শুধু চিন্তা না, যখন গর্ভের বাচ্চার বয়স 8 বছর হয় তখন সে টেস্টও বুঝতে পারে। তার মায়ের যে খাবার খাচ্ছে এই খাবারের টেস্টটা কেমন হচ্ছে, কোনটার সাথে রিফ্লেকশন, তার পছন্দ, মা কোনটা পছন্দ করে খাচ্ছে সেই অনুযায়ী কিন্তু তার ভালো লাগা খারাপ লাগাটাও তৈরি হয়। অর্থাৎ এই বাচ্চাটার ভবিষ্যৎটা কেমন হবে, তার চিন্তার প্যাটার্নটা কেমন হবে, তার মানসিকতাটা কেমন হবে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে মায়ের গর্ভ থেকে। তো ওই জায়গা থেকেই আমরা বলতে চাই যে প্যারেন্টিং এর যাত্রা হচ্ছে সন্তান যখন ভ্রূণ অবস্থায় আছে তখন থেকে। কারণ এখন আসলে যত বড় বড় মানুষ তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাদের কিন্তু বড় হবার পেছনে সব থেকে নেপথ্যে বড় শক্তি হচ্ছে তাদের মা। একটা জাতির সামনের সময়টা কেমন হবে সেটা কিন্তু নির্ভর করে তার মারা কিভাবে চিন্তা করছে। এক্ষেত্রে আমরা বলতে পারি দিগ্বিজয়ী বীর, অর্ধবিশ্বের অধীশ্বর আলেকজান্ডারের কথা। আলেকজান্ডার আমরা জানি যে তিনি কিন্তু মাত্র 34 বছর বেঁচে ছিলেন। এই 34 বছরের মধ্যে তিনি তখনকার সময় জানা বিশ্বের অর্ধেকটা জয় করতে পেরেছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট যাকে বলা হয়, তার এই গ্রেট হওয়ার পেছনে নেপথ্যে মূল চালিকা শক্তি হচ্ছে কিন্তু তার মা। আমরা জানি যে আলেকজান্ডারের বাবা ছিলেন মেসিডোনিয়ার সম্রাট। তো মেসিডোনিয়া একটা রাজ্য, ছোট রাজ্য। তার মা তাকে সেই ছোট্টবেলা থেকে, একদম ছোট্টবেলা থেকে তাকে স্বপ্ন দিতেন যে তুমি একদিন রাজা হবে। কোথাকার রাজা? বিশ্বের রাজা হবে, পৃথিবীর রাজা হবে। মেসিডোনিয়ার রাজা, মেসিডোনিয়ার রাজা তো তিনি তো বায়োলজিক্যালি হবে, তারা পরম্পরায় হবে। তাকে স্বপ্ন দেখাতো যে তুমি হবে পৃথিবীর রাজা। এবং তাকে সব সময়, এই বাচ্চাকে সব সময় বলতেন তিনি যে পৃথিবী হবে পৃথিবীর রাজা, পৃথিবীর অধীশ্বর, পৃথিবীর সম্রাট। তো এই যে অনেকে আবার এইভাবেও বলে যে তার মা একটু সাইকোপ্যাথ ছিলেন, একটা মেন্টাল বোধহয় তার মধ্যে একটা ডিস্টারবেন্স ছিল। সেই জায়গা থেকেও হয়তো বা তিনি বারবার এটা বলতেন। তো এটা বলতে হয়ে যায় যে এই শিশু আলেকজান্ডার, তার মধ্যে স্বপ্ন তৈরি হয়ে যায় যে সে হচ্ছে পৃথিবীর রাজা হবে। এবং বাস্তবতা হচ্ছে মাত্র 34 বছর তিনি বেঁচে ছিলেন এবং সেই সময় জানা বিশ্বের অর্ধেকের অধীশ্বর হয়েছিলেন আলেকজান্ডার। এটা সম্ভব হয়েছিল কিভাবে? সম্ভব কিন্তু হয়েছিল তার মায়ের যে স্বপ্ন, যে স্বপ্নের যে ভ্রূণ তার মধ্যে দিয়ে দিয়েছিল, সেই ভ্রূণই কিন্তু আসলে সময়ে সেটা পরিণত শিশুতে রূপান্তরিত হয়েছে, অনেক ফুলে ফেপে অনেক বড় হয়েছে। তো আছে আমরা সাধুবাদ জানাই এখানে যে প্যারেন্টসরা আছেন তার
সিংহভাগী মা। তো এই বাচ্চার বিকাশের ক্ষেত্রেও সব থেকে বড় ভূমিকা নেপথ্যের মূল নায়ক কিন্তু হচ্ছে না। আমরা অনুষ্ঠানের এর পর্বে একটা ছোট ভিডিও ক্লিপ দেখতে চাই। ভিডিও ক্লিপের কন্টেন্টের বিষয় হচ্ছে যে প্যারেন্টিং এর মূল ভূমিকাটা কার, বাবা নাকি মা। আসুন আমরা ভিডিও ক্লিপ, ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করি। এই স্বপ্ন দেবার সক্ষমতা কিন্তু আসলে মা বলল, তিনি লিখেছেন, তুমি অত্যন্ত মেধাবী, কিন্তু তোমাকে শিক্ষা দেবার যোগ্য শিক্ষক স্কুলে নেই। তাই তিনি চান আমি যেন তোমার শিক্ষার দায়িত্ব গ্রহণ করি। কয়েক দশক পর এডিসন এখন মস্ত বড় বিজ্ঞানী। মা মারা গেছেন বেশ কবছর আগে। একদিন মায়ের পুরনো বাক্স থেকে প্রিন্সিপালের দেওয়া সেই চিঠিটি খুঁজে পেলেন, আর তা পড়তে গিয়ে তার দু চোখ বেয়ে নামলো অশ্রুধারা। চিঠিতে প্রিন্সিপাল আসলে লিখেছিলেন, আপনার ছেলেটি একটি নির্বোধ, আমরা চাই না সে আর স্কুলে আসুক। চোখ মুছতে মুছতে এডিসনের উপলব্ধি, এমন মায়ের সন্তান মহান বিজ্ঞানী হবে না তো কি। আসলে একজন মানুষের মধ্যে ছোটবেলায়, এমনকি ভ্রূণাবস্থাতেই মহান হবার স্বপ্ন বীজ বুনে দিতে পারে তার মা। সন্তান তখন 19 বা 20। তিনি রাজা হলেন গ্রিসের বিশৃঙ্খল ছোট্ট এক রাজ্য মেসিডোনিয়ার। সেখান থেকে 13-14 বছরের মধ্যে তখনকার জানা পৃথিবীর শাসক হয়ে গেলেন তিনি। এটা যে তিনি হতে পারবেন সেই স্বপ্ন দেখিয়েছিল তার মা। আলেকজান্ডার গর্ভে থাকতেই তার মা একদিন স্বপ্নে দেখেন তার ছেলে বিশ্বের অধিপতি হবে। জন্মের পর সেই স্বপ্নই তিনি ছেলের মধ্যে সঞ্চারিত করেন। বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট না হবার যা যা কারণ থাকতে পারে তার সবই তার ছিল। মা স্ট্যানলি অ্যান্ড ড্যানহ্যাম মার্কিন শ্বেতাঙ্গ হলেও বাবা আফ্রিকান কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ হওয়ায় স্কুলে ওবামাকে প্রচুর বুলিং এর শিকার হতে হতো, কিন্তু মা ছিলেন প্রোঅ্যাক্টিভ। ছেলেকে সবসময় বলতেন সে একদিন অনেক বড় হবে। ছোট্ট ওবামা স্বপ্ন দেখলেও আমেরিকার প্রেসিডেন্ট হবে। পরীক্ষা জীবনের লক্ষ্য বিষয়ে দুবার রচনা লিখতে বলা হয়েছিল। ওবামা দুবারই লিখেছিল সে আমেরিকার প্রেসিডেন্ট হবে। মায়ের বিশ্বাস আর নিজের স্বপ্ন তাকে পৌঁছে দিয়েছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরের আসনে। অথচ বাবার সাথে ওবামার বন্ধন গড়ে ওঠারই সুযোগ হয়নি। মাত্র একবারই দেখা হয়েছিল, যখন বয়স 10। যা কিছু স্বপ্ন, যা কিছু বিশ্বাস, তার সবই ওবামা পেয়েছিল মায়ের কাছ থেকে। কাজেই মা যদি তার ভূমিকা যথাযথভাবে পালন করতে পারেন, তাহলে সাফল্যমণ্ডিত হবে সন্তানের জীবন। বেড়ে ওঠার ক্ষেত্রে কত কত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করছেন। বাস্তবিক অর্থে আপনার সন্তান দিগ্গজয়ী বীর হবে নাকি সে বীর হবে, এর নির্ভরতা, এর শুরুটা কিন্তু হচ্ছে এখন। সে কি স্বপ্ন জয়ী একজন মানুষ হবে, নাকি সে স্বপ্ন দেখতে ভয় পায়, এটি কিন্তু নির্ভর করছে আপনার। আপনি কতটুকু তাকে দিতে চাচ্ছেন। আপনি যেভাবে দেবেন, আপনার স্বপ্ন যত বড় হবে, আপনি তাকে যত বড় স্বপ্ন দিতে পারবেন, তিনি আসলে তত বড় হবে। আমরা প্রথমে একটা কথা বলি যে মানুষ বড় তার স্বপ্নের সময়। আপনি তত বড় হবেন যতটা বড় আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন। একদিন খুব বিখ্যাত ব্যক্তি একটা কথা বলেছিলেন যে স্বপ্ন, ছোট স্বপ্ন দেখাটা হচ্ছে এক ধরনের পাপ। স্বপ্ন যদি দেখতে হয় তাহলে অনেক বড় স্বপ্ন দেখতে হবে, এবং এই স্বপ্নটা ট্রান্সমিট করতে হবে কার কাছে? আপনার চারপাশের কাছে, আপনার পরিবার, আপনার পরিসরকে। আপনি যে ভালো স্বপ্ন দেখছেন, বড় স্বপ্ন দেখছেন, সুন্দর স্বপ্ন দেখছেন, এই অনুরোধটা, এটা আসলে যত বেশি আমরা ছড়িয়ে দিতে পারবো, যত বেশি মানুষের মাঝে, তত মানুষ মিলে আসলে আমরা ভালো বড় স্বপ্ন দেখতে হবে, এবং এই স্বপ্নই আসলে ট্রান্সলেট করতে হবে
যত বেশি মানুষের কাছে ট্রান্সমিট করব, তত আসলে আমাদের পরিসরটা পরিবর্তিত হবে। আমরা দুইজন মানুষের উদাহরণ দেখলাম, আমরা তাদের বেড়ে ওঠার পেছনে কিন্তু আসলে নেপথ্যে মূল শক্তি ছিলেন তাদের মা। তাদের মা কি করেছে? তাদের মা আসলে তাদেরকে স্বপ্ন দিতে পেরেছে যে বড় হয়ে তুমি অনেক ভালো মানুষ জয় করতে পারবে। আমরা যদি আমাদের দিকে তাকাই, তাহলে আমরা কি করছি? আমরা কি পারছি এই স্বপ্নটা দিতে? আমাদের সন্তান কিন্তু আমরা যেভাবে তাদেরকে বড় হবার জন্য পেছনে নেপথ্যে তাদেরকে জ্বালানি দেব, তার আদরেই সে পরিবর্তিত হবে। আমরা বিশ্বাস করি, আপনাদের সাধুবাদ জানাই যে আপনারা এই ব্যাপারে সচেতন। আপনারা এই ব্যাপারে আমাদের সমাজে অগ্রণী মানুষ। এখন আমরা একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সেদিকে বলছি আমরা গোয়ান্দারের ভাষায় ভার্চুয়াল ভাইরাস। স্ক্রিন আসক্তি ও আমাদের বর্তমান সময়ে এই যুগের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে। আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে বর্তমান সময়ে বাচ্চাদের সাথে স্ক্রিনের সাথে থাকে, সেটা হতে পারে কি কম্পিউটারের সাথে, টিভির সাথে, স্মার্টফোনের সাথে, ট্যাবের সাথে, বা যেটার সাথেই থাকে। এটাকে আমরা কখনোই এটা বলছি না যে আপনার বাচ্চা সকল ধরনের ডিভাইস থেকে দূরে থাকবে, সে প্রযুক্তিতে দক্ষ হবে তা নয়, অদক্ষ হবে, প্রযুক্তি থেকে দূরে থাকবে, সে প্রযুক্তি সম্পর্কে জানবে না তা নয়। প্রযুক্তি দক্ষ হোক আর প্রযুক্তি আসক্ত হওয়া দুইটা কিন্তু আলাদা। দক্ষতা চাই আমরা চাই সে এটার বেস্ট ইউটিলাইজেশন শিখুক, কিন্তু সে যেন অ্যাডিক্টেড। কারণ আমরা সবাই এখন জানি যে এটা এই অ্যাডিকশনের মধ্য দিয়ে আমাদের বাচ্চাদের কিন্তু এখন অনেক ক্ষতি করে ফেলছে। আমরা হয়তো বা কি করছি যে আমাদের সাময়িক একটু স্বস্তির জন্য, একটু নিজে একটু আরামে থাকবার জন্য, নিজের হয়তো বা পরিচিতি পরিমণ্ডলে একটু বেশি সময় দেবার জন্য, নিজের স্বাচ্ছন্দ্যের জন্য, নিজের আনন্দের জন্য বাচ্চার হাতে একটা ডিভাইস দিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি সুবিধা? সে আর ডিস্টার্ব করছে না, আপনাকে ইন্টারাক্ট করছে, ঠিক আছে, সে তার মতো দুবুদ হয়ে আছে তার ডিভাইস। এবং একটা অদ্ভুত বিষয় দেখবেন যে এই যে যত প্রযুক্তির বহুল যারা আছে, সারা বিশ্ব জুড়ে যারা প্রযুক্তি পণ্যগুলোকে ছড়িয়ে দিয়েছে, নিঃসন্দেহে তাদের কথাই যদি বলি, আমরা প্রথমত বলবো আমরা বিল গেটসের কথা। যে গেটস আমাদের দেশেও মতো, আমাদের দেশ তো কি এখন আমরা মধ্যবিত্ত আয়ের দেশ, তো এই দেশে এখানেও আমাদের প্রত্যেকেরই বাসায় এখন অলমোস্ট কম্পিউটার। তো এই কম্পিউটার অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে সারা পৃথিবী যদি আমরা একজন ব্যক্তির কথা বলি, তিনিও কিন্তু হবেন বিল গেটস। বিল গেটস আমাদের সবার বাসায় কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ ছড়িয়ে দেবার ব্যাপারে কিন্তু খুব সচেতন। কিন্তু তিনি কি তার নিজের বাচ্চাদের এই ডিভাইসগুলোর সাথে সম্পৃক্ত রেখেছেন? তিনি কিন্তু রাখেন। তিনি কিন্তু সযত্নে তার বাচ্চাদেরকে সকল ধরনের ডিভাইস থেকে দূরে রেখেছেন। আমাদের একটা প্রত্যন্ত গ্রামেও কম্পিউটারকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি, অথচ তাদের বাচ্চারা বড় হচ্ছে কিন্তু স্ক্রিন ছাড়া। ব্ল্যাকবোর্ডের মধ্যে বই পড়ার মধ্য দিয়ে, পরিবারের সান্নিধ্যের মধ্যে, পরস্পরের সাথে আলাপচারিতার মধ্যে দিয়ে, মাঠে খেলাধুলার মধ্যে দিয়ে। আমরা দেখছি স্টিভ জবস যখন আইফোন তৈরি করলো, একজন তার কিডনি বিক্রি করে দিয়েছিল একটা আইফোন পাওয়ার জন্য। এতটা ক্রেজি ছিল মানুষ। তো সেই সময় সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনার বাচ্চারা কি এই আইফোন পেয়েছে? বলে না, তাদের এই অধিকার নেই ফোন নেবার। আমাদের বাচ্চাদের হাতে আমি ফোন তুলে দিই। তো তুলে দেওয়ার নাই কেন? তার কি অভাব ছিল
ডিভাইসের অভাব ছিল, নিঃসন্দেহে ডিভাইসের অভাব ছিল না। আবার বর্তমান সময়ে প্রযুক্তির প্রভাব হচ্ছে কি, মার্ক জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা। তো ফেসবুকে আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছি, আমাদের প্রত্যেকটা মুভমেন্ট আপলোড করছে, প্রত্যেকটা বিষয়ের সাথে আমরা যুক্ত থাকছি। কিন্তু মার্ক জাকারবার্গ নিজে কতটুকু সময় দিচ্ছেন ফেসবুকে? তার কি সময় আছে ফেসবুককে নার্স করার? তার কিন্তু ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টরাই তার অ্যাকাউন্টে দেখভাল করে, তার কিন্তু সময় নাই নিজের অ্যাকাউন্টে ঢুকবার। তিনি কিন্তু সময় কাটান তার বাচ্চাদের সরাসরি, বাচ্চাদের সাথে খেলাধুলার মধ্যে, বই পড়ার মধ্যে, ঘোরার মধ্যে। অথচ এই প্রযুক্তি জায়ান্টরা কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করছে ডুবে থাকার জন্য। আসলে যত বেশি আমরা ডুবে থাকছি তত আমরা আগাচ্ছি নাকি পিছাচ্ছি? আসলে আমরা এবারে কি দেখব। ছোট্ট শিশুটি কত দারুণভাবে স্মার্টফোন বা ট্যাবের স্ক্রিন ট্যাপ করছে। দেখে আপনি কি বিস্মিত, আনন্দিত না গর্বিত? Show me word world. Okay. Where go? Oh, Okay. Right there. good job. Yeah. আর ফোনটা যখন নিয়ে নেন তখন একটা সমীক্ষায় দেখা যায় 70% মার্কিন মা বাবাই বাচ্চাকে সামাল দেবার জন্য প্যাড বা এ জাতীয় কোনো ডিভাইস ধরিয়ে দেন। ইউনিসেফ বলছে বিশ্বে প্রতি 3 জন ইন্টারনেট ব্যবহারকারীর একজনই শিশু, আর প্রতিদিন 1,75,000, অর্থাৎ প্রতি 8 সেকেন্ডে একজন শিশু নতুন করে ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে। ফেসবুক ব্যবহারকারীদের 25% বয়সী 10 বছরের কম। ছোট ছোট এই বাচ্চাদের উপর এসব ভার্চুয়াল আসক্তির কি প্রভাব পড়ছে? Dulcie, can you hear me? Dulcie. নিউ ইয়র্কের বার্নার্ড বিশ্ববিদ্যালয়ের টডলার সেন্টার একটা পরীক্ষা চালায় শিশুদের উপর। আইপ্যাড বনাম প্রচলিত খেলনা, কোনটা তাদের উপর কি প্রভাব ফেলছে তা বোঝার জন্য। প্রথমে এই শিশুদের প্রত্যেককে একটা করে আইপ্যাড দেওয়া হলো খেলার জন্য। খেলায় যখন তারা গভীরভাবে মগ্ন, তখন একজন একজন করে তাদের প্রত্যেককে নাম ধরে ডাকা হলো। Jackson, what are you playing? I would like to see you make some noise. কিন্তু দেখুন, ডাক তো নাই, আশেপাশে কি হচ্ছে তার প্রতিও কোনো ভ্রুক্ষেপ নেই। Lucas, what are you playing over there? Lucas. Serena, what are you matching? Serena. এরপর ট্যাগগুলো সব সরিয়ে ফেলা হলো। গবেষকরা দেখলেন এই সময় বাচ্চারা একজন আরেকজনের সাথে কথা বলছে অনেক বেশি, পরস্পর মিশতে শিখছে এবং সৃজনশীলও হয়ে উঠছে আগের চেয়েও অনেক বেশি। এই গবেষকদের একজন টোবা ক্লাইন, বার্নার্ড সেন্টার ফর টডলার ডেভেলপমেন্টের ডিরেক্টর। ক্লাইন বলেন, শিশুকে শান্ত করার জন্য যত বেশি আপনি এসব ডিভাইস ব্যবহার করবেন, তত সে নিজে নিজে কিছু শেখা থেকে পিছিয়ে পড়বে। It's okay to get upset, you'll get through it. And this is a way to stop them in their tracks. Okay, be quiet, be quiet, be quiet. So if you never learn that skill because you're constantly pacified with an iPad, you're not learning the skill of coming down from the tantrum. Exactly. কেউ কেউ হয়তো বলবেন, স্মার্টফোন বা ট্যাবের অনেক ভিডিও বা অ্যাপ আছে যা দেখিয়ে বাচ্চাকে অনেক কিছু শেখানো যায়, কিন্তু আপনার বাচ্চা যে শুধু শেখার জিনিসে সীমিত থাকবে তার কি নিশ্চয়তা আছে? Making an animation. 8 বছরের এই শিশুটি গড়ে দিনে 10 ঘন্টা পড়ে থাকে তার স্যামসাং ট্যাব নিয়ে। Eat breakfast. Samsung, go to school. And then after school? Samsung, eat before I go to bed because I'm hungry. Samsung, go to bed. Good night. Sleep like a sheep.
এই শিশুটির একটি প্রিয় অ্যাপ হচ্ছে মিউজিক্যালি। এটাতে সাইন আপ করতে হলে বয়স 13 হতে হয়, কিন্তু ফ্রি অ্যাপ হওয়ায় শিশুটি এটা খুব সহজেই পেয়ে গেছে। আর অ্যাপটিতে আছে ফলোয়ার পাওয়ার ব্যবস্থা, এ বয়সে যে কোনো শিশুকে আকৃষ্ট করার জন্য যা যথেষ্ট। Musically, I have over 1,000. Over 1,000. Wow. What does that mean to have that many people? I feel really happy when I go on it. And you want to be followed by more people. প্রযুক্তি ব্যবসায়ীদের কৌশল এখানে কোমলমতি শিশুদের আসক্ত করার সব রকম উপকরণের সমাবেশই তারা ঘটিয়েছে এসব পণ্যে। আর তাই তো স্মার্টফোনের প্রতি আপনার আকর্ষণের চেয়ে আপনার নবজাতকের আকর্ষণ কম হবে এটা মনে করার কোনো কারণ নেই। সেজন্য সময় থাকতেই সচেতন হন। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স শিশুদের জন্য ডিজিটাল মিডিয়া ব্যবহারের কিছু নির্দেশিকা বেঁধে দিয়েছে। 18 মাসের আগে শিশুকে কোনো ধরনের স্ক্রিনের সামনেই নেওয়া যাবে না। 1.5 থেকে 2 বছর বয়সে শুধুমাত্র শিক্ষামূলক প্রোগ্রাম, এ সময় মা বাবাকে অবশ্যই সাথে থাকতে হবে। 2 থেকে 5 বছর বয়সে দিনে মাত্র 1 ঘন্টা, আর 5 বছরের বেশি বয়সীদের জন্য, যাদের মধ্যে টিনেজাররাও রয়েছে, দিনে শুধু 2 ঘন্টা। সেই সাথে আপনার সন্তানের জন্য কিছু নিয়মও করে দিন, যেমন স্ক্রিনের ব্যাপারে কারফিউ, বেডরুমে কোনো টিভি, মোবাইল, ট্যাব কিছুই না, খাবারের সময় মোবাইল নয়, এবং ঘুমের 1 ঘন্টা আগে অতি অবশ্যই সব রকম ডিজিটাল ডিভাইস বন্ধ করতে হবে। আপনার সন্তান এসব ডিভাইস কি কাজে ব্যবহার করছে তার দিকে সবসময় নজর রাখুন। আর মনে রাখুন, সন্তানের সঙ্গে আপনার একান্তে কাটানোর সময়টুকুই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখলাম যে কি বাচ্চারা ডিভাইসে অ্যাডিক্ট, অনেক বেশি সময় দিচ্ছে। আমরা কি মুক্ত? আমরা কি এর বাইরে আসতে পেরেছি? আমরা কি যে কাজ করছি, যার যে দায়িত্ব, যে কাজ করবার কথা ছিল, আমরা কি সেই জায়গায় শতভাগ উজাড় করে দিতে পারছি? বোধহয় পাচ্ছি না বলেই কিন্তু বর্তমান সময়ে আমাদের পরিবার ব্যবস্থাগুলো ভেঙে পড়ছে। পারিবারিক যে গুণন, পরস্পরের সাথে যে সংযুক্তি, এই সম্পর্কগুলো কিন্তু আমাদের হালকা হয়ে যাচ্ছে। অতীতে যে কোনো সময়ের তুলনায় এখন ডিভোর্সের মাত্রা বেশি হয়ে গেছে, সহনশীলতা কমে গেছে। আমরা নিজেদের শুধু কি হচ্ছে, সামাজিকতার আদলে, সামাজিকতার ভাবে আর কি না করতে পারছি না, দেখে হয়তো একই ছাদের নিচে বসবাস করছি। কিন্তু আত্মিক যে যোগাযোগ, নিজেদের ভিতরে পারস্পরিক যে যোগাযোগ, ভেতরের যে অনুভূতি, এই অনুভূতির জায়গাগুলো কিন্তু দিন দিন আমাদের ক্ষয়ে যাচ্ছে। অনেকটা হয়ে দাঁড়িয়েছে কিরকম, ওই যে মানে আমরা চলি কিভাবে, বাসে যখন থাকি তখনও কিন্তু মাথার উপর একটা ছাপ থাকে, তাই না? পাশে একটা যাত্রীও থাকে, অনেক সময় কি হয়, গায়ের সাথে গা লেগে থাকে, ঘেসে থাকে। অনেক দূরের, অনেক ঘন্টা জার্নিও করি আমরা, পাশে থাকি আমরা, কিন্তু পরস্পরের আপন হতে পারি না। পরস্পরের ভিতরে একটা দূরত্ব থাকে, দেখা যায় না, অদৃশ্য একটা দেয়াল থাকে। তো আমাদের অবস্থাগুলো কিন্তু, পরিবারের অবস্থাগুলো হয়ে দাঁড়িয়েছে ঠিক ওই রকম চলমান প্রক্রিয়া। বাসে আছি কিন্তু দূরত্ব আছে, একটা অদৃশ্য দেয়াল। এই অদৃশ্য দেয়াল আমাদের ভাঙতে হবে। ছেলে আর বাবার উইশ করা, দুইজন দুই ঘর থেকে বার্থডে উইশ করবে, এটা দরকার। আমাদের উইশ করতে হবে আনন্দের সাথে, পরস্পরের সাথে, পারিবারিক অনুভূতির সাথে, পরিবারের উৎসব মুখর, সবার সাথে সবার যে আত্মিক সম্পর্ক, এই প্রাণ প্রাচুর্যে আসলে ভরপুর হতে চাই। তো এই জায়গা থেকে কিন্তু সব থেকে বড় একটা চ্যালেঞ্জ এসেছে আমাদের জন্য, ডিভাইসগুলোর ব্যাপারে আসলে আমাদের সচেতন হতে হবে।
তো এই ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা আমাদের বাচ্চাদের সচেতন করব, একই সাথে আমরাও কিন্তু এর আওতার বাইরে নেব।